फिल्म बहुत स्पेशल है, आपको बहुत सारी हिस्ट्री के बारे में इंफॉर्मेशन भी देगी पर साथ साथ में बहुत एंटरटेन भी करेगी। सो प्लीज गो एंड वॉच दिस एपिक हिस्टोरिकल। বক্স অফিসে তোলপাড়, সমাজ মাধ্যমে তর্ক বিতর্ক, চর্চায় ভিকি কৌশল অভিনীত ছাওয়া। শিবাজির জ্যেষ্ঠ পুত্র সম্ভাজি এই সিনেমাটির প্রোটাগনিস্ট, মূল চরিত্র। সিনেমাটিকে ঘিরে উন্মাদনা এমনই যে কেউ ঘোড়ায় চেপে সিনেমা দেখতে চলে আসছেন, আবার কেউ প্রিয় নায়কের কষ্ট সহ্য করতে না পেরে প্রেক্ষাগৃহের পর্দা ছিঁড়ে ফেলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই সিনেমা দেখে। শিবাজি সাওন্তের লেখা মারাঠি উপন্যাস ছাওয়া অবলম্বনে তৈরি ছবি। তবে সাহিত্যের অংশ থেকে তৈরি ছবিতে ইতিহাসের সত্যতা রয়েছে তো? প্রশ্ন সেখানেই। ছবিতে সম্ভাজি নায়ক, ইতিহাসের পাতায় কিন্তু এই চরিত্রকে নিয়ে রয়েছে বহু বিতর্ক। পরিচালক লক্ষণ উতেকার কি ইতিহাস বইয়ের পাতা উল্টে দেখেননি? সম্ভাজিকে প্রায় শিবাজির ছায়া হিসাবে সিনেমাটা দেখিয়েছে, কিন্তু আমরা যেটা জানি ছোটবেলা থেকে এই কথাগুলো স্কুল টেক্সট বুকেও আছে যে সম্ভাজিকে যদুনাথ সরকার কিন্তু বলেছিলেন শিবাজির বৃদ্ধ বয়সের অভিশাপ, কারণ সম্ভাজির জন্য শিবাজিকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। সম্ভাজি দিলির খাঁ একজন মোগল সেনাপতি, তার সঙ্গে হাত মিলিয়ে শিবাজির বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাছাড়া সম্ভাজির ব্যক্তি চরিত্রের নানা রকম সমস্যার জন্য শিবাজি তার শাসন ব্যবস্থায় যে নৈতিকতা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সম্ভাজির নিজের মদ্যপানের প্রতি উৎসাহ, ব্রাহ্মণদের সঙ্গে সম্ভাজির বিরোধিতা এবং বিভিন্ন নারী নির্যাতনের অভিযোগ, সেগুলোর জন্য সম্ভাজিকে কারণে শিবাজিকে বারবার ভুক্তভোগী হতে হয়েছে। তো ইতিহাস সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখবে যে সম্ভাজি মোটামুটি একজন দক্ষ যোদ্ধা ছিলেন, শিবাজির মতো দক্ষ না হলেও দক্ষ যোদ্ধা ছিলেন, তিনি মুঘলদের সঙ্গে যুদ্ধ করেছেন। কিন্তু এটা তার চরিত্রের যেমন একটা দিক, তার থেকে অনেক ছাপিয়ে গেছে তার রাজনৈতিক অদূরদর্শিতা, ব্যক্তি চরিত্রে নিয়ন্ত্রণের অসুবিধা, যে জন্য শিবাজি যেমন একটা প্রবল শক্তিশালী মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে একটা স্বাধীন মারাঠা রাজ্য তৈরি করেছিলেন, সম্ভাজির সময় থেকেই কিন্তু সেই মারাঠা রাজ্য আবার দুর্বল হয়ে যাচ্ছে, যেটা অনেক পরে হয়তো দ্বিতীয় বাজিরাওয়ের সময় আবার মারাঠাদের আমরা একটা শক্তিশালী জায়গায় দেখতে পাচ্ছি। তাই যদুনাথ সরকার বলুন বা রমেশচন্দ্র মজুমদার বা সাম্প্রতিককালের ইতিহাসবিদ স্টুয়ার্ট গর্ডন, সবারই মূল্যায়ন মোটামুটি এটা যে সম্ভাজি শিবাজির যোগ্য উত্তরাধিকারী ছিলেন না। যদুনাথ সরকারের লেখা বই শিবাজির 160 নম্বর পাতায় উল্লেখ রয়েছে, শিবাজির জ্যেষ্ঠ পুত্র সম্ভাজি যেন পিতার পাপের ফল হইয়া জন্মিয়াছিলেন। এই 21 বছর বয়সেই তিনি উদ্ধত, খামখেয়ালি, নেশাখোর এবং লম্পট হইয়া পড়িয়াছিলেন। একজন সধবা ব্রাহ্মণীর ধর্ম নষ্ট করিবার ফলে ন্যায়পরায়ণ পিতার আদেশে তাহাকে পনহালা দুর্গে আবদ্ধ করে রাখা হয়। সেখান হইতে সম্ভাজি নিজ স্ত্রী জেসুবাইকে সঙ্গে লইয়া গোপনে পলাইয়া গিয়া দিলির খাঁয়ের সহিত যোগ দিলেন। বাবার বিরুদ্ধে মোগলদের ঘোষণা করা ভোপালগড়ের যুদ্ধে সম্ভাজির ভূমিকা সর্বত্র নিন্দনীয়। শরীরে মারাঠা রক্ত, তারপরেও মোগলদের সাহায্য। ঔরঙ্গজেবের উপঢৌকনও পেয়েছিলেন শিবাজি পুত্র, তার উল্লেখও রয়েছে যদুনাথ সরকারের বইতে। একই ধরনের রেফারেন্স রয়েছে রমেশচন্দ্র মজুমদারের লেখা বই দ্য মুঘল এম্পায়ারে। মহারাষ্ট্র আফটার শিবাজি, সম্ভাজি অধ্যায়ের প্রথম অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, শিবাজি কোনো উত্তরসূরির নাম উল্লেখ করেননি। তার বড় ছেলে 23 বছর বয়সী সম্ভাজির নামই স্বাভাবিকভাবে সামনে আসে, কিন্তু তার অশ্লীল চরিত্র ও মুঘলদের প্রতি উদারতার কারণে বিরক্ত শিবাজি তাকে কারাগারে বন্দী করেন। ষড়যন্ত্রীদেরকে রেয়াত করেননি সম্ভাজি, সিনেমাতেও তার উল্লেখ রয়েছে, যেমন রয়েছে ইতিহাসের পাতায়। তবে সম্ভাজিকে যতটা জনদরদী সম্রাট হিসেবে সিনেমায় দেখানো হয়েছে, ঐতিহাসিক দলিল কিন্তু তা বলে না। না তিনি কাউকে বিশ্বাস করতেন, না ভালোবাসতে পারতেন, না তাকে কোনো পেশোয়ারা বিশ্বাস করতে পারতেন। একমাত্র অনুগামী ছিলেন কবি কলস, যিনি শেষ দিন পর্যন্ত সম্ভাজিকে সঙ্গ দেন। সম্ভাজি 1680 সালের 20 জুলাই সিংহাসনে বসেন। I'm a Mumbai-born boy, and within the Maharashtrians, इन्हें छत्रपति शिवाजी महाराज को, छत्रपति संभाजी महाराज को सिर्फ एक राजा, सिर्फ एक योद्धा की तरह नहीं देखा जाता, उन्हें एक भगवान की तरह माना जाता है। সিনেমায় ভিকি কৌশল মহিলা ও শিশুদের প্রতি স্নেহশীল, যত্নবান। বাস্তবে সম্ভাজি মদ্যপান ও নারী সঙ্গে আসক্ত ছিলেন।
1685 সালে মুঘলদের হাতে তার 2 স্ত্রী ও 1 মেয়ে বন্দী হন। সম্ভাজি সে সময় মদ, মহিলা ও মাৎসর্যে ডুবেছিলেন। একথা যদুনাথ সরকারের লেখা বই আ শর্ট হিস্ট্রি অফ অরঙ্গজেবে উল্লেখ রয়েছে। ইতিহাসের কাজ তো কাউকে হিরো বা ভিলেন বানানো নয়। ইতিহাসের কাজ হচ্ছে অতীতের যে প্রক্রিয়াগুলো সেগুলোকে নানা রকম উপাদানের নিরিখে বিশ্লেষণ করে দেখা। এখন সিনেমার একটা নিজস্ব উদ্দেশ্য থাকে, সিনেমা ইতিহাস নয়। এর আগেও প্রচুর ইতিহাস নির্ভর সিনেমা হয়েছে, তার কোনোটাই কিন্তু ইতিহাস নয়। আমাদের বুঝতে হবে সিনেমার একটা আলাদা উদ্দেশ্য আছে, সেটা একটা শিল্প মাধ্যম। সাহিত্যের একটা আলাদা উদ্দেশ্য আছে। সাহিত্য বা সিনেমাকে আমরা সাহিত্য বা সিনেমা হিসেবে দেখলে কিন্তু সমস্যা নেই। এখন এতটা বিতর্ক কেন হচ্ছে? ধরুন আমরা যখন খুব ছোট ছিলাম, শাহরুখ খান অভিনীত অশোকা বলে একটা সিনেমা তৈরি হয়েছিল, যাতে প্রচুর ঐতিহাসিক ভুলভ্রান্তি ছিল। সিনেমার মতো যদি থাকে, সেটা নিয়ে যদি রাজনৈতিক উদ্দেশ্যে একটা উন্মাদনা তৈরি না করা হয়, তাহলে তো একজন ডিরেক্টরের স্বাধীনতা আছে যে কোনো চরিত্রকে তিনি যে কোনোভাবে দেখতে চাইছেন, কিন্তু সেটা কিন্তু ইতিহাস নয়। এবার ছাওয়া সিনেমাটা তো অন্তত পরিচালক, সিনেমাটার মান যাই হোক, পরিচালক তার দায়িত্ব পালন করেছেন যে তিনি ডিসক্লেমারে বলে দিয়েছেন এটা কিন্তু একটা উপন্যাস নির্ভর সিনেমা। তিনি দাবি করেননি সরাসরি যে এটা ইতিহাস নির্ভর সিনেমা, কিন্তু সিনেমাটাকে ঘিরে একটা রাজনীতি তৈরি হচ্ছে। সমস্যাটা সিনেমাটাকে নিয়ে যতটা, তার থেকে অনেক বেশি হচ্ছে এই রাজনীতি নিয়ে। এবং সোশ্যাল মিডিয়ায় একই তথ্য বারবার যদি রিপিট করা হয়, এবং সেটা কারা রিপিট করতে পারেন? যাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা যত বেশি, তাদের পক্ষে তত বেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদেরকে ভিজিবল করে তোলা সম্ভব। কিন্তু বইয়ে যেহেতু একটা যুক্তি পরম্পরা সাজিয়ে একটা বড় পরিসরে আলোচনা করতে হয়, একজন পাঠক যখন অনেকগুলো বই পড়েন, তার মধ্যেও কিন্তু একটা ক্রিটিক্যাল মেন্টালিটি তৈরি হয়, বইগুলোকে প্রতিতুলনা করে দেখবার সুযোগ হয়। কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় হতে পারে যে একই ন্যারেটিভ বিভিন্ন উৎস থেকে আর্থিক বা রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে মানুষের উপর চাপিয়ে দেওয়া যায়। এবং বই যেমন ছাপানোর একটা প্রক্রিয়া আছে, ভালো গবেষণা হলে সেটার একটা পিয়ার রিভিউয়ের প্রক্রিয়া হয়, কোনো প্রকাশক ছাপানোর আগে কোনো বিশেষজ্ঞকে দিয়ে সেটা দেখিয়ে নিতে পারেন, বই ছাপার পর তার বিভিন্ন গ্রন্থ সমালোচনা প্রকাশ হয়। সোশ্যাল মিডিয়া পোস্টকে এত কিছুর মধ্যে দিয়ে যেতে হয় না, একটা আনফিল্টার্ড ওয়েতে। নিজে ইতিহাসের ছাত্র বলে আমি এটা বলতে পারি না যে শিল্পের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হোক, মানুষ চাইলে যে কোনো রকম সাহিত্য বা সিনেমা তৈরি করতে পারবেন না। সমস্যাটা একে ঘিরে যে প্রচার যন্ত্র এবং প্রোপাগান্ডা, যেখানে সিনেমাকে সিনেমার মতো না দেখে সিনেমা বা সাহিত্যকে ইতিহাস বলে চালানোর চেষ্টা হচ্ছে, সেইখানটায় সমস্যা।